রাষ্ট্রবিজ্ঞানী ও গণতন্ত্রের জনক অ্যারিস্টটল অনেক বছর আগেই বলে গেছেন, গণতন্ত্র হলো মূর্খের শাসন ব্যবস্থা। আলোচনায় যাবার আগে একটি গল্প শোনাই। এক রাজা ঘোষণা দিলেন, 7 সাগর 13 নদীর ওপারে এক গুহায় থাকে আগুন ছোড়া এক দৈত্য, যার মাথার মুকুট এনে দিতে পারবে রাজকন্যা আর রাজ্য তারই। অনেকেই গেল, কেউ ফিরল না। এক রাজকুমার গিয়ে দেখল দৈত্য ঘুমাচ্ছে। সহজ ভেবে মুকুট নিয়ে ফিরতে গেল, কিন্তু রাজা একটা কথা বলেননি। দৈত্যটা 2 মুখ, এক মুখ ঘুমালে আরেক মুখ জেগে থাকে। মুহূর্তে আগুনে পুড়ে শেষ হয়ে গেল রাজকুমার। গল্পটা মনে পড়ে গণতন্ত্রকে দেখলে। এক মুখ আমাদের দেখায় ভোট, অধিকার আর মানুষের ক্ষমতার স্বপ্ন। আরেক মুখ নীরবে ক্ষমতাকে বন্দী করে রাখে কিছু মানুষের হাতে। আমরা আশায় ভোট দেই, পরিবর্তনের গল্প শুনি, কিন্তু রাজকন্যা আর রাজ্য যেন চিরকাল দূরেই ঝুলে থাকে। মাঝে মাঝে ভাবি, এই গণতন্ত্রের স্বপ্নের জন্যই কি নূর হোসেনের মতো তরুণ প্রাণ ঝরে গেল? তবুও মানুষ আশা ছাড়ে না, কারণ মানুষ জানে স্বপ্ন ভাঙলেও নতুন স্বপ্ন দেখা বন্ধ করলে জীবন থেমে যায়। প্রাচীন গ্রিক নগর রাষ্ট্র থেকে গণতন্ত্র ধারণার উদ্ভব। রাষ্ট্রবিজ্ঞানীদের মতে গণতন্ত্রের যেমন অন্ধ সমর্থক আছে, ঠিক তার বিপরীতে গণতন্ত্রের ঘোর বিরোধী পণ্ডিতেরও অভাব নেই। বিগত শতকে বিশ্বের বিভিন্ন দেশে যে ধরনের গণতন্ত্র চালু ছিল, একবিংশ শতাব্দীতে এসে সেই ধরনের অনেকটাই পরিবর্তন এসেছে। রাষ্ট্রবিজ্ঞানীদের মতে পৃথিবীর অনেক দেশই এখন নামমাত্র গণতন্ত্র চলছে। বিভিন্ন অনুন্নত দেশে একনায়কতন্ত্র বা স্বৈরশাসন চলতে থাকলে পশ্চিমা বিশ্বের মোড়লরা সেখানে তথাকথিত গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য উঠে পড়ে লাগে। এছাড়াও যে কোনো দেশের শাসন ব্যবস্থা উন্নয়নের জন্য গণতান্ত্রিক পরিবেশ উন্নয়নের পরামর্শ দেওয়া হয়। কিন্তু গণতন্ত্র কি আসলেই সেরা শাসন ব্যবস্থা? এর উত্তর মোটেও না। বিশ্বের সবচেয়ে অস্থির, জটিল ও ঝামেলাপূর্ণ প্রত্যেকটি দেশই গণতান্ত্রিকভাবে পরিচালিত হয়। অন্যদিকে বিশ্বের সবচেয়ে ধনী এবং কল্যাণকামী রাষ্ট্রগুলো হয় রাজতন্ত্র, না হয় কল্যাণকামী স্বৈরতন্ত্রের দ্বারা পরিচালিত। দার্শনিক প্লেটো, অ্যারিস্টটল থেকে শুরু করে সমাজবিজ্ঞানী লেকি পর্যন্ত বহু প্রভাবশালী চিন্তাবিদ গণতন্ত্রের বিভিন্ন ত্রুটিপূর্ণ দিক নিয়ে আলোচনা করেছেন। প্রাচীন গ্রিসের এথেন্সে যে গণতন্ত্রের চারা রোপিত হয়েছিল, আধুনিক বিশ্বে তাকেই ধরা হয় শ্রেষ্ঠ শাসন ব্যবস্থা। কিন্তু মুদ্রার উল্টো পিঠ বলছে অন্য কথা। রাষ্ট্রবিজ্ঞানীদের একাংশ যখন গণতন্ত্রের জয়গান গাইছে, ঠিক তখনই একদল চিন্তাবিদ আর অন্তর্নিহিত ফাটলগুলো ধরিয়ে দিচ্ছে। প্রশ্ন উঠছে, গণতন্ত্র কি আসলেই জনকল্যাণের বাহন, নাকি এটি স্রেফ একটি সংখ্যাতাত্ত্বিক বিভ্রান্তি? অ্যারিস্টটল গণতন্ত্রকে মূর্খের শাসন বলেছেন, কিন্তু তিনি আসলে কি বোঝাতে চেয়েছিলেন? তিনি বলতে চেয়েছিলেন, যখন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সবার হাতে সমানভাবে দেওয়া হয়, তখন জ্ঞানী আর অজ্ঞ দুজনের মতামতের ওজনই এক হয়ে যায়, আর এখানে শুরু হয় সমস্যার। আরেক দার্শনিক প্লেটো তো গণতন্ত্রকে আরো ভয় পেতেন। তার মতে রাষ্ট্র চালানো একটা জাহাজ চালানোর মতো। এটা এমন কেউ চালাবে যে জানে কিভাবে চালাতে হয়। কিন্তু গণতন্ত্রে যেখানে যাত্রীদের হাতেই স্টিয়ারিং তুলে দেওয়া হয়, ফলে কি হয়? সবাই নিজের মতো করে টানাটানি করে আর জাহাজটা ধীরে ধীরে পথ হারিয়ে ফেলে। তাহলে গণতন্ত্র কি পুরোপুরি খারাপ? না, বিষয়টা এত সহজ নয়। গণতন্ত্রের সবচেয়ে বড় শক্তি হচ্ছে এটা মানুষকে আশা দেয়। গরিব, ধনী, শিক্ষিত বা অশিক্ষিত, কিন্তু আপনার একটা ভোট আছে। এখন ভাবুন, যদি কেউ মানুষের আবেগ নিয়ে খেলে, যদি কেউ মিথ্যা প্রতিশ্রুতি দেয়, ভয় দেখিয়ে বা লোভ দেখিয়ে ভোট নিয়ে নেয়, তখন কি হবে? তখন গণতন্ত্র আর জনগণের শাসন থাকে না। এটা হয়ে যায় জনগণকে ব্যবহার করে ক্ষমতা দখলের খেলা। অনেক দেশে আমরা দেখি নির্বাচন হয়, বড় বড় মিছিল, পোস্টার, বক্তৃতা সবই আছে, কিন্তু নির্বাচনের পরে একই মুখ, একই সমস্যা, একই দুর্নীতি। তখন মানুষ বুঝতে পারে আমরা শুধু ভোট দিয়েছি, কিন্তু আসল ক্ষমতা আমাদের হাতে নেই। গণতন্ত্রের আরেকটা বড় সমস্যা হচ্ছে দলীয় রাজনীতি।
গণতন্ত্রে বলা হয় জনগণ শাসন করবে, কিন্তু বাস্তবে কি হয়? রাজনৈতিক দল শাসন করে, আর দল মানেই কি? দল মানে স্বার্থ, ক্ষমতা, নিয়ন্ত্রণ। ফলে জনগণের ইচ্ছা অনেক সময় দলের ইচ্ছার নিচে চাপা পড়ে যায়। আর যখন কোনো একক দল সংখ্যাগরিষ্ঠতা পায় না, তখন শুরু হয় জোট সরকার। শুনতে ভালো লাগে যে সবাই মিলে দেশ চালাবে, কিন্তু বাস্তবে সেখানে শুরু হয় দর কষাকষি, আপোষ আর ক্ষমতার ভাগাভাগি। গণতন্ত্রের আরেকটা দুর্বলতা হলো এর অস্থিরতা। আজ যে সরকার আছে, 5 বছর পর সে থাকবে কিনা তার কোনো নিশ্চয়তা নেই। ফলে দীর্ঘমেয়াদী পরিকল্পনা অনেক সময় মাঝপথেই থেমে যায়। নতুন সরকার আসে, পুরনো পরিকল্পনা বাদ দেয়, নতুন কিছু শুরু করে। এই স্টার্ট স্টপ খেলা দেশের উন্নয়নকে ধীর করে দেয়। আরেকটা বাস্তব সমস্যা হলো ভোট কেনা বেচা, বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোতে যেখানে মানুষের অর্থনৈতিক অবস্থা দুর্বল, সেখানে ভোট একটা পণ্যে পরিণত হয়। কেউ টাকা দেয়, কেউ প্রতিশ্রুতি দেয়, কেউ ভয় দেখায়। ফলে মানুষ অনেক সময় নিজের ভবিষ্যতের চেয়ে তাৎক্ষণিক লাভকে বেশি গুরুত্ব দেয়। এখানে গণতন্ত্রের সবচেয়ে বড় ট্র্যাজেডি। মানুষ নিজের অজান্তেই নিজের ক্ষতির সিদ্ধান্ত নিয়ে ফেলে। তবে এর মানে এই না যে গণতন্ত্র পুরোপুরি ব্যর্থ, বরং এটা একটা অসম্পূর্ণ ব্যবস্থা যেটা ভালোভাবে কাজ করতে পারে যদি মানুষের সচেতনতা, শিক্ষা আর নৈতিকতা ঠিক থাকে। কারণ শেষ পর্যন্ত গণতন্ত্র একটা আয়নার মতো, সমাজ যেমন গণতন্ত্রও তেমন। এবার আসি বাংলাদেশের প্রেক্ষাপটে গণতন্ত্র। বাংলাদেশের দিকে তাকালে একটা জটিল ছবি দেখতে পাই। এখানে গণতন্ত্র আছে, নির্বাচন হয়, রাজনৈতিক দল আছে, মানুষ ভোট দেয়। বাইরে থেকে দেখলে সবকিছু ঠিকঠাক মনে হয়, কিন্তু ভেতরে ঢুকলেই বোঝা যায় সমস্যাটা কোথায়। বাংলাদেশে গণতন্ত্র অনেক সময় প্রতিযোগিতার থেকে বেশি প্রতিদ্বন্দ্বিতা হয়ে যায়। রাজনৈতিক দলগুলো একে অপরকে হারানোর জন্য এতটাই ব্যস্ত থাকে যে দেশের উন্নয়ন অনেক সময় দ্বিতীয় জায়গায় চলে যায়। এখানে রাজনীতি অনেকটা ক্রিকেট ম্যাচের মতো, দুই দল মুখোমুখি আর দর্শক শুধু চিৎকার করে, কিন্তু ম্যাচ শেষ হলে দর্শকদের জীবনে খুব একটা পরিবর্তন আসে না। আরেকটা বড় সমস্যা হলো ব্যক্তিকেন্দ্রিক রাজনীতি। অনেক সময় দল মানেই একজন ব্যক্তি, তার সিদ্ধান্তই চূড়ান্ত। ফলে গণতন্ত্রের মূল ধারণা, যেখানে আলোচনা, বিতর্ক, মতামতের বৈচিত্র্য থাকার কথা, সেটা ধীরে ধীরে কমে যায়। এখানে আবার সেই প্লেটোর কথাটাই মনে পড়ে যায়, যোগ্য নেতৃত্ব ছাড়া কোনো রাষ্ট্র ভালোভাবে চলতে পারে না। বাংলাদেশে অনেক সময় আমরা দেখি শিক্ষিত হওয়া আর প্রকৃত জ্ঞানী হওয়া এক জিনিস নয়। অনেক উচ্চশিক্ষিত মানুষও যখন ক্ষমতায় গিয়ে জনস্বার্থ ভুলে যায়, তখন বোঝা যায় সমস্যাটা শুধু ব্যবস্থার না, মানুষেরও। আরেকটা বিষয় হলো জনগণের প্রত্যাশা আর বাস্তবতার ফারাক। মানুষ ভোট দেয় পরিবর্তনের আশায়, তারা ভাবে এইবার কিছু ভালো হবে, কিন্তু বারবার যখন সেই আশা পূরণ হয় না, তখন একটা হতাশা তৈরি হয়। তবুও মানুষ ভোট দেয় কেন? কারণ মানুষের একটা জিনিস কখনো মরে না, সেটা হলো আশা। বাংলাদেশের গণতন্ত্র এখন এক ধরনের রূপান্তরের মধ্যে আছে। এটা পুরোপুরি ব্যর্থ না, আবার পুরোপুরি সফলও নয়। এটা একটা চলমান প্রক্রিয়া, যেখানে প্রতিদিন কিছু ভালো হচ্ছে, আবার কিছু ভুলও হচ্ছে। এখানে একটা সম্পূরক প্রশ্ন, এই ব্যবস্থাকে আমরা কিভাবে ব্যবহার করছি? যদি জনগণ সচেতন হয়, যদি তারা শুধু আবেগ দিয়ে না, যুক্তি দিয়ে সিদ্ধান্ত নেয়, যদি তারা নেতাদের জবাবদিহির মধ্যে রাখে, তাহলে গণতন্ত্র শক্তিশালী হবে। কিন্তু যদি মানুষ নিজের ভোটের মূল্য না বোঝে, যদি তারা সহজে প্রভাবিত হয়, তাহলে গণতন্ত্র ধীরে ধীরে কিছু মানুষের হাতে বন্দী হয়ে যাবে। শেষ কথা হলো, গণতন্ত্র নিজে ভালো বা খারাপ না, এটা একটা হাতিয়ার। এই হাতিয়ার দিয়ে তুমি একটা সুন্দর ঘর বানাতে পারো, আবার নিজের হাতটাও কেটে ফেলতে পারো। বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করছে আমরা এই হাতিয়ারটা কিভাবে ব্যবহার করব তার উপর।